যে সবার ঘুম ভাঙবে যখন আপনার জান্তা সরকারের বিমান বাহিনী এসে ঢাকায় বোমা ফেলবে। সেনাবাহিনীকে যে বারবার চ্যালেঞ্জের মধ্যে ফেলা হচ্ছে, অনেকে অভিযোগ করছেন যেভাবে করে আমরা কালকে সার্জিস আলমকে দেখলাম একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে রীতিমতো ধমকাধমকি করছেন। সেনাপ্রধানকে মারাত্মক রকম প্রতিপক্ষ ভাবার প্রবণতা এনসিপির মধ্যে দীর্ঘদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং এই প্রতিপক্ষ ভাবার প্রবণতা এতটাই গভীর, এতটাই তীব্র যে নানান সময় নানা রকম ঘটনার এটা ম্যানিফেস্টেড হয়ে ওঠে। আমাদের শেখ হাসিনা ছোট বোন তো বাংলাদেশ চলে গেছে, 2 সপ্তাহ হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে যেতেই হবে, কারণ শেখ হাসিনার বোন শেখ রেহানা 2 সপ্তাহ আগে বাংলাদেশে চলে এসেছেন। আগামী 1 থেকে 1.5 মাস পর শেখ হাসিনাও চলে আসবে বাংলাদেশে। ভারতীয় সংবাদ মাধ্যমকে এমন তথ্য দিয়েছেন দেশটির এক নাগরিক। এর অসভ্যতার একটা সীমা থাকে, গুন্ডামি সন্ত্রাসীর একটা সীমা থাকে, এরা সীমা ছাড়িয়ে গেছে। ছাত্ররা আন্দোলন শুরু করে কোটা কিন্তু ছিল না, আমি বাতিল করে দিয়েছিলাম। এখানে আমরা শুধুমাত্র সমালোচক না, আমরা প্রশংসাকারীও। আমি বরাবরই বলি, আমি ব্যক্তিগতভাবে নির্দিষ্ট কোনো দলের পেইড এজেন্ট না, অথবা আমার কোনো ভিশন নাই যে অমুক দলকে ক্ষমতা নিতে হবে, তাদের পক্ষে একটা ন্যারেটিভ সৃষ্টি করতে হবে বিপরীত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম থেকে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। সেনাপ্রধানকে মারাত্মক রকম প্রতিপক্ষ ভাবার প্রবণতা এনসিপির মধ্যে দীর্ঘদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং এই প্রতিপক্ষ ভাবার প্রবণতা এতটাই গভীর, এতটাই তীব্র যে নানান সময় নানা রকম ঘটনার এটা ম্যানিফেস্টেড হয়ে ওঠে, আমাদের সামনে এসে হাজির হয়। জনাব সার্জিস আলমের সাথে একজন সেনা কর্মকর্তার আলোচনা বা কিছুটা কথাবার্তা নিয়ে গতকাল বিকেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম রংপুরের একটা ঘটনায়। সেটা যতটুকু ছিল, এরপর জনাব সার্জিস আলম যে ধরনের একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, তাতে এটা মনে করা যথেষ্ট কারণ আছে যে সেনা প্রধানের সাথে তাদের এই দ্বন্দ্ব অত্যন্ত গভীর এবং এটা একটা খারাপ দিকে যাবার সম্ভাবনা আছে। কেন এই দ্বন্দ্ব, এবং এটা কি শুধু এনসিপির দ্বন্দ্ব নাকি আমরা এনসিপিকে, আমি অন্তত এনসিপিকে সরকারের বা স্পেসিফিকলি বলে ডক্টর ইউনূসের দল বলছি বেশ কিছুদিন থেকে, সেই দ্বন্দ্ব সব মিলেমিশে একাকার হয়েছে কিনা আমাদের জন্য এটা ভালো লক্ষণ না যে কোনো বিবেচনায়। জনাব সার্জিস আলম যা করেছেন তার আগে ইনফ্যাক্ট এনসিপির আরও কিছু ইতিহাস আছে, আমি একসাথে কথা বলতে চাই। আমি গতকাল যে ভিডিওটা করেছি তখন জনাব সার্জিস আলম পরবর্তীতে এটা জবাবে কোনো স্ট্যাটাস দেননি, তাই সেটা সেখানে সংযুক্ত করা যায়। এই স্ট্যাটাস দেওয়াটা আরও বড় গুরুত্ব দেওয়ার দাবি রাখে। আমি এটা বলতে চাইছি যে এটা খুবই সিস্টেম্যাটিক ব্যাপার। আমি সার্জিস আলমের স্ট্যাটাসের একটা অংশ একটু পড়তে চাই। তার আগে যখন সম্ভবত এনাদেরকে ধরা হয়েছিল, মানে আমরা বেসিক একটু বলে রাখি, সার্জিস তার স্ট্যাটাস এটা আবারও বলেছেন, জিএম কাদেরের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনী কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন আছে, তাদেরকে ছাড়াতে জনাব সার্জিস আলম গিয়েছিলেন এবং সেখানে মিলিটারির একজন ব্রিগেডিয়ার জেনারেল, যথেষ্ট উচ্চ পর্যায়ের অফিসার, আমি গতকালকে ভিডিওতে বলেছি, যেখানে এই ধরনের মব ভায়োলেন্স আর চলবে না ভাবে জাতীয় কথা জনাব সার্জিস আলমকে স্পষ্টভাবে শুনিয়ে দিয়েছেন। এবং আমি মনে করি এটা শোনানো অনেক আগে দরকার ছিল প্রত্যেককে, যেই করুক না কেন। এবং এখানে শুধুমাত্র তার দলের লোকজন ছিল তা না, এখানে বিএনপিও ছিলেন এবং বিএনপির লোকজনকেও ডাকা হয়েছিল। সো এটা অনেক আগে করা উচিত ছিল। সার্জিস আলম যখন তাদের গ্রেফতার করা হয়েছে ধারণা করি, তখন তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, রংপুরে ফ্যাসিস্টদের দোসরদের গ্রেফতার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে বিব্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার দেখা হবে আর আমরা সেখানে সামনের সারিতে থাকবো। মানে তিনি হুমকি দিয়ে রেখেছেন। যে স্ট্যাটাসটা দীর্ঘ একটা স্ট্যাটাস, আমি খুব বিস্তারিত পড়ছি না, কিন্তু যে জায়গাটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাই যাব। এখানে যেটা বলা হয়েছে, একজন মেয়র দলে ফিরে আসতে, মানে তার দায়িত্বে ফিরে আসতে চায়, এরকম এখানে জাতীয় পার্টি মিছিল করছে, জিএম কাদের সন্ত্রাসীদের সাথে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন, এগুলো বলছেন, সাথে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে। তারপরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য একসাথে জাতীয় পার্টি এবং জিএম কাদের বিরুদ্ধে মিছিল করলে জনাব সার্জিসের ভাষ্য মতে জাতীয় পার্টির সন্ত্রাসীরা সেখানে হামলা চালায়। এরপর আমি জায়গাটা থেকে পড়ি, এরপর জিএম কাদেরের বাড়িতে একটি বাইক পোড়ানোর ঘটনা দেখা যায়। এই বাইক পোড়ানোর মব বা ভ্যান্ডালিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরের সেনাবাহিনী সংশ্লিষ্টদের খুঁজতে 9 মাসের মধ্যে সবচেয়ে বড় অপারেশনের জন্য মাঠে নামে, নোট অফ এক্সক্লামেশন। মানে জনাব সার্জিসের ভাষাগুলো আমরা খেয়াল করব, বেশ বিদ্রুপ এবং তাচ্ছিল্য আছে, এটা খেয়াল করতে হবে। তো বক্তব্য বিষয় না, বক্তব্য হচ্ছে তিনি আসলে সেনাবাহিনীকে আক্রমণ করতে চেয়েছেন। আমি আবারও বলছি, এখানে সেনাবাহিনী হলেও আমি রাদার মনে করি এটা আসলে সেনাপ্রধান। কেন আমি শেষ অংশে আসবো। উনি এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিচ্ছেন। তারপর বলছেন, মহানগর বিএনপির সভাপতি, সেক্রেটারি এবং জেলা ও মহানগরের বৈষম্য বিরোধী আহ্বায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়। খেয়াল করে আমরা বিএনপির টপ 2 জন লিডারকেও এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আমরা অন্তত সেটা নিয়ে বিএনপির তেমন কোনো প্রতিক্রিয়া দেখি না। আমি আমার গত ভিডিওতে বলেছি, বিএনপিরও উচিত হবে তার লোকজনকে সামলানো, তারা কোনোভাবেই এ ধরনের কোনো কাজে যেতে পারে না।
জাতীয় পার্টি কি হবে, নিষিদ্ধ হবে কি হবে না, জিএম কাদের গ্রেফতার হবেন কি হবে না, হবেন না, এগুলো সিদ্ধান্ত হবে সরকারিভাবে, আইনগত পদক্ষেপ নিয়ে তারপর কাজ করতে হবে। মবের মুল্লুক বাংলাদেশে আর চলা উচিত হবে না। যাই হোক, পরে তিনি বলছেন জিজ্ঞাসাবাদ করা হতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এই জায়গাটা খেয়াল করি। কিন্তু যে ঘটনাগুলোকে কেন্দ্র করে সর্বশেষ এই ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে আধিক্যতা দেখানো শুরু হয়। আমি আধিক্যতা শব্দটার প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, মানে ওইটা না করে এটা সর্বশেষ বিষয় নিয়ে আধিক্যতা দেখানো শুরু হয়। তারপর তিনি বলছেন জিএম কাদেরের বাড়ির পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা, তারা বিগত 9 মাসে আওয়ামী সন্ত্রাসী খুনিদেরকে ধরতে কয়টা অভিযান চালিয়েছে, কতজনকে গ্রেফতার করেছে। তারপরে মুস্তফার কথা, যে মেয়র হতে চায় তাকে ধরতে কয়দিন অপারেশন চালানো হয়েছে, 9 মাসে রংপুরে বিভিন্ন জায়গায় আমি দখলদারকে থেকে জনগণের ন্যায্য সম্পদ উদ্ধারের জন্য কয়টি অভিযান চালানো হয়েছে। এরকম অনেকগুলো প্রশ্ন তিনি দিয়েছেন। তার মানেটা হচ্ছে সেনাবাহিনী কিছু করছে না, বরং মব যেটা সর্বশেষ ঘটনা সেটা ক্ষেত্রে আধিক্যতা দেখাতে চাইছেন এবং তাদের এই পদক্ষেপকে তিনি নোট অফ এক্সক্লামেশন দিয়েছেন। তার মানে আমরা বুঝতে পারছি সেনাবাহিনীর যে ব্রিগেডিয়ার জেনারেল জনাব সার্জিস আলম, ইনফ্যাক্ট যাদেরকে ধরা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়নি, ছেড়ে দেওয়া হয়েছে, তার দলের দুজনকে জনাব সার্জিস আলম সাথে করে নিয়েই গিয়েছিলেন। আমি এমনি মনে করি, আমি আবারও বলে রাখি, ভবিষ্যতে সব মবগিরি যারা করবেন, যারা বাংলাদেশকে মবের মুলুক বানাতে চাইবেন, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত হবে। সবচেয়ে বড় অপরাধীর বাড়িতেও ভ্যান্ডালিজম চালানো যাবে না, তার গায়ে হাত দেওয়া যাবে না। বিচার হবে, বিচার চাই, সেই বিচারে তার ফাঁসি হতে পারে, তার সম্পত্তি ক্রোক্ত হতে পারে, প্রত্যেকটা আইনি পথে হতে হবে। সোজা সাপটা কথা। তথাকথিত বিপ্লবের নামে বাংলাদেশে এনার্কি তৈরি করার চেষ্টা এখনো চলছে এবং জনাব সার্জিস আলমরা সেটার অংশ, কখনো এটা হতে দেওয়া যাবে না, তার দলও এটার অংশ অনেক ক্ষেত্রেই। প্রথমে কেউ বলতে পারে এটা সার্জিস আলম বলেছেন, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এটা এনসিপির না। আমি বলি এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4-5 জনের মধ্যে সার্জিস আলম একজন, এবং দেশের সম্ভবত, আমি ভুল না করলে উত্তরাঞ্চলের, উত্তর দক্ষিণ দুটো ভাগ হয়েছে, দক্ষিণাঞ্চলের সম্ভবত জনাব হাসনাত আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক, এখানে সার্জিস আলম উত্তরের মুখ্য সমন্বয়ক। সুতরাং ওনার এই অবস্থানে থেকে উনি যখন কথা বলবেন, আমি এটাকে স্পষ্টভাবেই এনসিপির বক্তব্য হিসেবে ধরে নেব, এবং এখন পর্যন্ত অন্তত আমার চোখে পড়েনি এনসিপি তার বক্তব্যকে ডিসাউন করেছে। তাছাড়াও যে বলছিলাম যে তাদের ব্যাকগ্রাউন্ড আছে, আমি সেই ব্যাকগ্রাউন্ডের জায়গায় আসি। আমরা যারা হাসনাত আবদুল্লাহর বক্তব্য নিশ্চয়ই মনে আছে, একবার তোলপাড় ঘটিয়ে দিল, তিনি সেনাপ্রধানের সাথে দেখা করেছিলেন, এবং আমরা জানি যে সেখানে সার্জিস আলমও ছিলেন। যাওয়ার পর দুজনকে সেনাপ্রধান সেই রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব, যেটা হাসনাত আবদুল্লাহ আমাদেরকে জানিয়েছিলেন, এবং তাদেরকে চাপ দেওয়া হয়েছে যাতে আওয়ামী লীগকে রিফাইন করে নির্বাচনে নিয়ে আসতে তারা রাজি থাকেন, তাদেরকে চেষ্টা করা হয়েছে, এবং সেটা নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছিল। সো যারা হাসনাত আবদুল্লাহ একই কাজ করেছেন, তার ক্ষোভ দেখিয়েছেন সেনাপ্রধানের বিরুদ্ধে। এবং সবচেয়ে জরুরি কথা, জনাব আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া, যিনি উপদেষ্টার চেয়ারে বসে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন সেনাপ্রধান কিভাবে রেজিস্ট করার চেষ্টা করেছেন ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হওয়ার পথে। আমি বক্তব্য সত্য মিথ্যা যাচাই করতে যাচ্ছি না, একজন উপদেষ্টা পদে থেকে এরকম কথা বলেছেন, এবং দীর্ঘ আলোচনার প্রধান সময়টুকু 4 ঘন্টার 8 ঘন্টা নাকি অন্য আলোচনা হয়েছে, 3.5 ঘন্টাই হয়েছে সেনাপ্রধান ডক্টর ইউনূসকে বাধা দেওয়ার। এবং শেষে জনাব আসিফ মাহমুদের ভাষ্য মতে বুকে পাথর বেঁধে নাকি তিনি রাজি হয়েছিলেন। কেউ বলবেন আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া তো এনসিপির নন, আই এম সরি, উনি এনসিপিতেই যাবেন সামনে, লিখে রাখতে পারি আমরা এগুলো। যাই হোক, যেটা বলছিলাম, যারা আসিফ মাহমুদের আমি বহুদিন ধরে দেখিয়েছি, যখন নাগরিক কমিটি ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, তিনি তাদের একই জিনিস তিনি সরকারে বসে বসে শেয়ার করেছিলেন, সরকারের বাইরে গিয়ে পর্যন্ত শেয়ার করেছিলেন, মনে থাকার কথা। আর সর্বশেষ তো দেখা গেল তিনি তার বন্ধুদের সাথে, এনসিপির বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গেছেন। এটি নিয়ে আমি আলাদাভাবে কথা বলতে চাই, এবং যেতেও পারেন, কেউ বলবেন তারা একসাথে সহযোদ্ধা ছিলেন, কাজ করেছেন, মাস্টার্স করে গেছেন। সো আইডেন্টিটি হাইড করা প্রমাণ করে আসলে ব্যাপারটা কি। যাই হোক, তাহলে আমরা দেখছি এনসিপি সিস্টেম্যাটিকলি সেনাপ্রধানের বিরুদ্ধে মূলত ক্ষুব্ধ। এখানে সেনাবাহিনীর কথা বলছেন, কারণ এখানে সেনাবাহিনী গেছে, আসলে ক্ষোভটা সেনাপ্রধানের দিক থেকে। একই ভাষাতে আমরা যদি দেখি, সরকারও সাম্প্রতিক সময়ে সেনাপ্রধানের সাথে তার সম্পর্ককে ভালোভাবে নিচ্ছেন না। মানে সেনাপ্রধান যা করছেন, আমি একটু স্মরণ করিয়ে দিই, এটা ভীষণ আলোচিত বিষয় ছিল। সেনাপ্রধান তার অফিসার্স অ্যাড্রেসে কয়েকটা কথা বলেছিলেন, এর মধ্যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা, করিডোর, চিটাগং পোর্ট, এগুলো নির্বাচিত সরকারের করার কথা, এবং মবের কথাও ছিল। আমি গতকাল আমার ইন্টারপ্রিটেশন ছিল এই মব ঠেকাতে যাওয়ার একটা রেফারেন্স আসলে সেনাপ্রধানের সেদিনকার বক্তব্যও ছিল, যে সেনাপ্রধান মব ঠেকাতে চান, ঠেকাবেন, উনি সব সতর্ক করে দিয়েছিলেন। যাই হোক, তার অপ্রকাশিত, মানে এটা কোনো অফিসিয়াল বক্তব্য ছিল না, তিনি কোনো মানে অন ক্যামেরা কোনো বক্তব্য, কোনো মিডিয়ার প্রেজেন্সে কোনো বক্তব্য দেননি, কোনো আইএসপিআর কোনো স্টেটমেন্ট দেয়নি, সেরকম একটা বক্তব্য মিডিয়ায় চলে এসেছে। আমরা ধরে নিতেই পারি যে এই ধরনের বক্তব্য উনি দিয়েছেন, অফিসারদের সাথে তিনি অনেক কথা বলতে পারেন, কিন্তু সরকার মারাত্মকভাবে অফিসিয়ালি রিটালিয়েট করেছিল। উদ্দেশ্য প্রণোদিত, এখতিয়ার বহির্ভূত বক্তব্য, এই 3টা শব্দ স্টেটমেন্টে ব্যবহার করেছে। খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারি সেনাপ্রধানকে ইঙ্গিত করে। তাহলে সরকার ক্ষুব্ধ হলে সরকারের হয়ে সবসময় সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে আক্রমণ করা সোজা না, এনসিপির জন্য সোজা। সুতরাং যারা সার্জিস আলম যে স্টেটাস দিয়েছেন, এটাকে আমি সেই সিস্টেম্যাটিক পরিকল্পনার পার্ট বলে মনে করি, একদম সরাসরি মনে করি। কারণ জনাব হাসনাতের কথা বললাম, জনাব আসিফ মাহমুদের কথা বললাম, সুতরাং এই ঘটনাগুলো ঘটবে। শুধু সেটা না, আমি আর এই মুহূর্তে নাম বলছি না,
এনসিপির সাথে জড়িত এনসিপির সিগনিফিক্যান্ট সদস্যরাও সেনাপ্রধানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। সেনাপ্রধানের বিরুদ্ধে বক্তব্য দেওয়া না দেওয়া তার সিদ্ধান্তের ব্যাপার, চিন্তার ব্যাপার। কিন্তু আমি এটা বলতে চাইছি, সরকার এবং এনসিপি একসাথে এই কাজটা করছেন এবং আমি মনে করি এই দ্বন্দ্বটা আসলে সেই দ্বন্দ্ব যেটা আসলে নির্বাচন দ্রুত হওয়া উচিত কি অনুচিত এই প্রশ্নেই আসে। বাংলাদেশের আসলে যাবতীয় দ্বন্দ্ব, যাবতীয় সংঘাত পলিটিক্যাল স্ফিয়ারে যা দেখছি তার মূল জায়গা আসলে এই জায়গায় এসে ঠেকেছে। এনসিপি প্রায় বলে আমরা কে বলেছি আমরা নির্বাচন চাই, কিন্তু এগুলো চাই। আমি প্রায় বলি মানে মুখের কথাই যদি গ্রহণ করতে হবে তাহলে আসলে কোনো বিশ্লেষণের প্রয়োজন নেই। যাই মুখে যা বলছে তাই তো সঠিক, ঠিক আছে, আমরা মেনে নিলাম। কনটেক্সট বলে তারা সেটা চান না। সুতরাং আমরা সার্জিস আলম যা বলেছেন, যা করেছেন গত পরশুর ঘটনার পর, এরকম ঘটনা আবারও ঘটবে, কারণ এই দ্বন্দ্বটা ভেতরে রয়ে গেছে, তাদের এই ক্ষোভটা রয়ে গেছে। এবং অনেকেই অন্তত দেশের বাইরে থেকে খুবই জোর ক্যাম্পেইন চালানো হয়েছিল সেনাপ্রধানকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য। রীতিমতো একটা শুক্রবার, মানে অনেকের কাছে শুক্রবার প্রিয় দিন, মানুষরা মসজিদে আসে এবং এরপর লোকজন রাস্তায় নামানো সহজ হয় বলে মানে শুক্রবার ইভেন্ট ডাকা হয়েছিল সেনাপ্রধানকে সরানোর দাবিতে। এগুলো সব ফেল করেছে। তো যতদিন তিনি পদে আছেন আমি ধারণা করি এই ক্ষোভ এনসিপির মধ্যে রয়ে যাবে এবং এই এনসিপির বহুজন এই সিস্টেম্যাটিকলি এই কাজগুলো যারা করছেন দেশে এবং দেশের বাইরে থেকে তাদের সাথে অ্যালাইন্ড, সো কোনো না কোনো ফর্মে এগুলো আসলে আসবে। না হয় যে কথাটা বলছিলাম, যেন সার্জিস আলম সেনাবাহিনীর প্রতি কোনো না কোনো ক্ষেত্রে কোনো আহ্বান জানাতে পারতেন, কিন্তু তিনি বিদ্রুপ করছেন, তাচ্ছিল্য করছেন, তাতে বোঝা যায় তার ভেতরে ক্ষোভ আছে। তিনি আধিক্যতার মতো শব্দ ব্যবহার করছেন সেনাবাহিনীকে নিয়ে। বাংলাদেশে আমি বলছি না সেনাবাহিনীর সমালোচনা করা যাবে না, আমাদের ট্রেডিশনালি আমরা সেনাবাহিনীর প্রতি এই ধরনের শব্দ ব্যবহার করি নাই, করা উচিত না, সমালোচনা স্বাভাবিক হওয়া দরকার। কিন্তু আপনি যখন এই ধরনের শব্দ ব্যবহার করেন আমরা এই মেসেজটা পাই যে আপনি নোট অফ এক্সক্লামেশন দিয়েছেন, আশ্চর্যবোধক চিহ্ন যে তারা এটা করতে এসছে, এগুলো প্রত্যেকটা ইন্ডিকেট করে তিনি সেনাবাহিনীর প্রতি তার ক্ষোভ লুকিয়ে রাখতে চাননি, তিনি আক্রমণাত্মক হতে চেয়েছেন সেটাও লুকিয়ে রাখতে চাননি এবং এই সব কিছুই বার্তা দেয় এটা আসলে গভীর দ্বন্দ্বের জায়গা। সামনে এটা সার্জিস আলম হোক বা আর কেউ হোক, কোনো না কোনো ফর্মে এটা আবারও সারফেস করবে, কারণ মূল ইস্যুটার সুরাহা এখনো হয়নি, সেটা হচ্ছে নির্বাচন। আমরা শুধুমাত্র সমালোচক না, আমরা প্রশংসাকারীও। আমি বরাবরই বলি, আমি ব্যক্তিগতভাবে নির্দিষ্ট কোনো দলের পেইড এজেন্ট না, অথবা আমার কোনো ভিশন নাই যে অমুক দলকে ক্ষমতা নিতে হবে, তাদের পক্ষে একটা ন্যারেটিভ সৃষ্টি করতে হবে, বিপরীত দলকে অসম্মান করতে হবে। আমার কাছে যেটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে মনে হয় যে এটা সঠিক, আমি সেটার পক্ষে অবস্থান নেই। যখন সমালোচনার দরকার হয় করি, আবার যখন প্রশংসার দরকার হয় করি। আর সকল কিছুর পেছনে মূল যেই আমার কানেক্টিং পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশ। যে কোনো সিদ্ধান্ত সরকারে ডক্টর ইউনূস থাকুক, এনসিপি থাকুক, বিএনপি থাকুক, আওয়ামী লীগ থাকুক, যেই থাকুক, বা ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে ধরেন যে কোনো ব্যক্তি সে যদি বাংলাদেশের জন্য কল্যাণকর হয় এমন কোনো কাজ করে, আমি তার পক্ষে অবস্থান নিচ্ছি। ডক্টর ইউনূসকে ধন্যবাদ এবং আমাদের যিনি স্বাস্থ্য উপদেষ্টা না, আমাদের বাংলাদেশের যে কি বলা হয়, আচ্ছা আমরা বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি ছিলেন ওনার নাম হচ্ছে আমানুল হক, নামটা পাইতে একটু লেট হয়েছে, ওনাকেও ধন্যবাদ দিচ্ছি। আপনি দেখেন বাংলাদেশে আমাদের বড় লোকদের একটা কমন ইস্যু হচ্ছে এই দেশটাকে তারা ওই লেভেলে ডেভেলপ করে না যে লেভেলে প্রকৃতপক্ষে ডেভেলপ করা দরকার। যেমন চিকিৎসা খাত, প্রতি বছর বিলিয়নস অফ ডলার পৃথিবীর বিভিন্ন দেশে আমরা খরচ করছি। এর মাঝে আছে কিছু জটিল রোগ যেটার জন্য না যাইয়া সম্ভব না। সারা পৃথিবীতে সব জায়গায় এত উন্নত হাসপাতাল নাই, কিন্তু নন মেজর অথবা সামান্য রোগ যেগুলোর জন্য আমরা বিদেশে যাচ্ছি, মনে হচ্ছে যে আমাদের দেশে ওইরকম মানের হাসপাতাল নাই, স্কোয়ার থাকার পরেও বা আরো কয়েকটা আছে, ঠেকায় পড়লে লোক দেখানোর জন্য মাঝে মাঝে সেখানে চিকিৎসা নিচ্ছে। তো এই যে বাংলাদেশে একটা অত্যাধুনিক হাসপাতাল নাই, সেই হাসপাতাল নির্মাণ করবে আবার তুরস্ক। ডক্টর ইউনূসের সরকার এই মুহূর্তে এই কাজটাতে যথেষ্ট পজিটিভ এফোর্ট রেখেছেন। বাংলাদেশে একটি অত্যাধুনিক প্রযুক্তির হাসপাতাল নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করেছে তুরস্ক। দেশটির স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ক্যামাল মেসিস ওলুর সঙ্গে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হকের একটা বৈঠকে এই আলোচনা হয়েছে। গতকালকে আঙ্কারায়, তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বলা হয়েছে বিষয়টা শেখ হাসিনার আমল থেকেই আলোচনায় ছিল যে বাংলাদেশে তুরস্কের হাসপাতাল নির্মাণের একটা করার প্রকল্প, কিন্তু বাংলাদেশ সরকার পর্যাপ্ত জায়গা বরাদ্দ না দেওয়ায় হাসপাতালটি আলোর মুখ দেখেনি। এই জায়গাটাতেই রাজনৈতিক দলগুলোর সাথে আমার সমস্যা হয়। আরে ভাই, তুরস্ক একটা হাসপাতাল করবে, এই দেশে জায়গার অভাব আছে, কেন সরকার পর্যাপ্ত জায়গা দিল না? ধান্দা করছে আওয়ামী লীগ সরকারের সময়, মন্ত্রীরা বাটপারি করছে। যে ভূমিমন্ত্রী কয়েকশো বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে। দেশের জন্য উন্নয়ন হবে, দেশের জন্য উন্নতি হবে, এটা ভালো চিকিৎসার কেন্দ্র তুরস্ক আগ্রহ প্রকাশ করছে, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে এটাকে প্রসেসিং করতে দেয়নি বা এটাকে জায়গা দেয়নি। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সম্প্রতিকালে তুরস্ক গিয়েছিলেন, আপনাদের খেয়াল আছে তো সেখানে তিনি আপনার বেশ কিছু বিষয় নিয়ে কাজ করে আসছেন। সামরিক খাতে ইনভেস্টমেন্ট, তুরস্কের সাথে যৌথ চুক্তি, এর পাশাপাশি
তুরস্ক ভ্রমণকালীন বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ সেখানে তিনি গিয়েছেন এবং হাসপাতালের জায়গার বিষয়টা তুলে ধরেছেন। তো তিনি নিশ্চয়তা দিয়েছেন জায়গা বরাদ্দ নিয়ে কোনো সমস্যা হবে না, সরকার এই বিষয়ে আন্তরিক। সেই প্রেক্ষিতে বাংলাদেশের রাষ্ট্রদূত পুনরায় বিষয়টিতে আলোচনায় জোর দিয়েছেন। তো তিনি তুরস্কের স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছেন এবং বলছেন শীঘ্রই একটি কমিটি গঠন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তুরস্কের হাসপাতালের নির্মাণ হলে যেন বাংলাদেশিদের তত্ত্বাবধানে পরিপূর্ণভাবে পরিচালিত হতে পারে সেজন্য প্রশিক্ষিত করে তোলা হবে। আর এটি নির্মাণ হলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন হবে এবং জটিল রোগীদের আপনার বিদেশমুখী হতে হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমরাও চাই এটা ভালো মানের হাসপাতাল, আর এই জন্য সংস্কারের মধ্যে একটা সংস্কার করা জরুরি। ওভার জটিল কোনো রোগ না হলে এদেশের কোনো মন্ত্রী, এমপি, আমলা এরা যেন বিদেশ গিয়ে চিকিৎসা না নেয়। এমপি স্বাস্থ্য পরীক্ষা করবে সিঙ্গাপুর, টাকাকার পাবলিকের, ভাবা যায় দেশের চিকিৎসা ব্যবস্থার হোকা মারা কারা করছে? আমাদের এই রাজনীতিবিদরাই করছে। প্রাইভেট অনেক উন্নত হয়েছে, কিন্তু সরকারি হাসপাতালগুলা গেলে তো দেখেনি কি অবস্থা, আমি আর বলার কিছু নাই। অসভ্যতার একটা সীমা থাকে, গুন্ডামি সন্ত্রাসীর একটা সীমা থাকে, এরা সীমা ছাড়িয়ে গেছে। ছাত্ররা আন্দোলন শুরু করে কোটা কিন্তু ছিল না, আমি বাতিল করে দিয়েছিলাম। ইউনুসের সমন্বয় এবং ইউনুসের জঙ্গি বাহিনী তারাই এই তাণ্ডব চালিয়ে রীতিমতো গণহত্যা করে। মাস্টারমাইন্ডকে সেখানে ডেকে পরিচয় করিয়ে দিল। 1100 কোটি টাকা, 1100 কোটি টাকা তার কাছে ট্যাক্স পাওনা, সেখানে 666,000 কোটি টাকার মামলা ছিল। শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি আজকে দেশের ক্ষমতায়। এই গ্রামীণ ব্যাংকে আমি 400 কোটি টাকা দিয়েছি। অসভ্যতার একটা সীমা থাকে, গুন্ডামি সন্ত্রাসীর একটা সীমা থাকে, এরা সীমা ছাড়িয়ে গেছে। কাজে এখন আমাদের সকল নেতাকর্মী সবাইকে রুখে দাঁড়াতে হবে। 2024 সালের 7 জুলাই থেকে ছাত্ররা আন্দোলন শুরু করে কোটা কিন্তু ছিল না, আমি বাতিল করে দিয়েছিলাম। অথচ সেই কোটা আন্দোলন আবার তারা শুরু করে, তাদের সাথে আলোচনা হয়, তাদের সব দাবি মেনে নেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে একটা জিনিস আমি দেশবাসীকে বলবো একটু লক্ষ্য করতে, 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করে, সেই সময় তো আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা করেনি। তখন কি কেউ টিয়ার গ্যাসের সেল মেরেছিল, সাউন্ড গ্রেনেড মেরেছিল, লাঠিপেটা করেছিল? কিচ্ছু করেনি। তারাও আন্দোলন করছিল, পুলিশও তাদের পাহারা দিচ্ছিল, আমরাও তাদের সহযোগিতা করছিলাম। সারা রাত মেয়েরা রাস্তায়, মেয়েদের যাতে কোনো ক্ষতি না হয় বিশেষভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম। কিন্তু 15 জুলাই থেকে তারা যে হত্যাকাণ্ড শুরু করলো, পিটিয়ে পুলিশ হত্যা করা, পুলিশ বাড়িতে আগুন দেওয়া, লাশ ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগ এবং পুলিশের লাশ ঝুলিয়ে রাখা, এবং সে কি বিভৎসভাবে এই সমস্ত হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে। একবার চিন্তা করে দেখুন তো, একবার ছবিগুলিতে তাকান তো, এটা কাদের কাজ? সম্পূর্ণ জঙ্গিদের কাজ শুরু করে দেয় তারা। মেট্রো রেলে আগুন, এক্সপ্রেসওয়েতে আগুন, ফ্লাইওভারে আগুন, হানি ফ্লাইওভারে আগুন, এবং একটার পর একটা বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা, চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠিসোঁটা, এইগুলি নিয়ে সব জায়গায় মব জাস্টিসের নামে ইউনুসের যে জঙ্গি বাহিনী, এই জঙ্গি বাহিনী সমানে তাণ্ডব চালাতে থাকে। চিফ জাস্টিস থেকে শুরু করে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, কেউই তো রেহাই পায়নি। সমস্ত জায়গায় এই সন্ত্রাসী গুন্ডামি এবং অস্ত্রধারীদের কি মব জাস্টিস? এখানে মব জাস্টিস কোথায়? ছাত্র নামধারী কিছু ইউনুসের সমন্বয় এবং ইউনুসের জঙ্গি বাহিনী তারাই এই তাণ্ডব চালিয়ে রীতিমতো গণহত্যা করে। আজকে যদি আমি প্রশ্ন করি যে ইউনুস যে ক্ষমতায় এসেছে, সেটা তো সে নিজেই বলেছে এই আন্দোলনের কোনো লিডার ছিল না, কিছু ছিল না। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা, কোনো নেতা ছিল না। হ্যাঁ, এটা বাস্তবতা, আমরা দেখেছি তো। ছাত্র আন্দোলন করছে, তাদের নেতাটা কি? সেই নেতা তো খুঁজে পাওয়া যায়নি। নেতা পাওয়া গেল ডক্টর ইউনুসকে, যেটা সে নিজেই স্বীকার করলো সেপ্টেম্বর মাসে আমেরিকায় বিল ক্লিন্টন ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে বলেই ফেললো যে এই ষড়যন্ত্রটা সে নিজে করেছে, তার মেটিকুলাসলি ডিজাইনড এবং মাস্টার মাইন্ড দ্বারা। এবং মাস্টার মাইন্ডকে সেখানে ডেকে পরিচয় করিয়ে দিল। পরিচয় করে দিলেই মানুষের কাছে স্পষ্ট হলো যে এটা ইউনুস তার ক্ষমতার লোভে এই কাণ্ডটা ঘটেছে। কিন্তু আসল কাহিনী বের হলো এখন। আজকে আমার সেন্ট মার্টিন দ্বীপ নেই, আজকে সেখানে করিডোরের নামে আমাদের মিয়ানমার বর্ডার বাংলাদেশের অরক্ষিত, এবং পার্বত্য চট্টগ্রাম থেকে কক্সবাজার আমাদের সম্পূর্ণ অরক্ষিত অবস্থা হয়ে গেছে, যেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে প্রশ্নের সম্মুখীন। কিন্তু আজকে যদি আপনি হিসাব করেন যে ক্ষমতা দখলের পর এই 8 মাসের মধ্যে, 9 মাসের মধ্যে জনগণকে সে কী দিয়েছে আর ইউনুস কী নিয়েছে? জনগণ পেয়েছে কি? জঙ্গিবাদ। জনগণ পেয়েছে চুরি ডাকাতি, জীবনের নিরাপত্তাহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাকরি হারা, কর্মহীনতা, মানুষের জীবনে নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতা, লেখাপড়া শিখতে পারে না। লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজকে পড়াশোনা করতে পারছে না, তার পড়াশোনার পথ বন্ধ, চাকরির পথ বন্ধ। আর ইউনুস সাহেব কী পেয়েছেন আমি একটু তাহলে বলি। ক্ষমতা দখল করে জঙ্গি ইউনুস কী নিল? সে রাষ্ট্রের প্রাপ্য যে কর, সে ট্যাক্স ফাঁকি দিয়েছে। প্রায় 1100 কোটি টাকা, 1100 কোটি টাকা তার কাছে ট্যাক্স পাওনা, সেখানে 666,000 কোটি টাকার মামলা ছিল। ক্ষমতা এসেই সেই মামলাটা সে সবার আগে প্রত্যাহার করে নিল। অথচ এই ইউনুস কিন্তু তার
কমিউনিকেশনের যে কর্মচারীরা তাদের যে প্রাপ্য অর্থ, অর্থাৎ যে কোনো একটা কোম্পানি, সেই কোম্পানির লভ্যাংশের 5% শ্রমিকদের কল্যাণে দিতে হবে, তার দাবি করেছিল, তারা চাকরি খেয়েছে, তারা মামলা করেছে। সেই মামলায় ডক্টর ইউনূস 6 মাসের সাজা পেয়েছে শ্রমিক আদালতে। শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি আজকে দেশের ক্ষমতায়। তো দেশের অবস্থাটা কী হয়, যে শ্রমিকের অর্থ যে আত্মসাৎ করে, লোভ সামলাতে পারে না, তো সে দেশের মানুষকে কী দেবে? হ্যাঁ, কি নিজের নিতে পারি, সে নিজের করে ঝোল টেনে নিয়ে গেছে। এমনকি শ্রমিকদের সাথে তার একটা চুক্তি হয়ে তাদের যে প্রাপ্য টাকা দেবে বলে সেই টাকা একটা ব্যাংকে রেখেছিল, সেখান থেকে আবার 25 কোটি 12 লাখ টাকা চুরি করে সেই টাকা দিয়ে আবার ঘুষ দিয়েছিল 2 শ্রমিক নেতা এবং আইনজীবী তাদেরকে। এই গ্রামীণ ব্যাংকে আমি 400 কোটি টাকা দিয়েছি, অথচ এখন সেই গ্রামীণ ব্যাংকের যে পাবলিক শেয়ার, সেটাও সে এখন কেড়ে নিয়ে গেছে। এখন 95% তার নিজের আওতায় নিয়ে এসেছে। গ্রামীণ ব্যাংকের বোর্ডে যে সরকারি প্রতিনিধি 3 জন ছিল, সেখান থেকে কমিয়ে মাত্র 1 জন রেখেছে। সাথে সাথে দেখা গেল সে সেই নতুন ব্যবসা বাণিজ্য সেগুলি সে করে যাচ্ছে। গ্রামীণ এভিয়েশন নামে একটা কোম্পানি করারও পদক্ষেপ নিয়েছে। স্টার লিঙ্কের বাণিজ্য সেটাও সে করে ফেলেছে। গ্রামীণ ব্যাংকের 5 বছরের জন্য কর্মমুকুব করেছে। আমার প্রশ্ন হচ্ছে, গ্রামীণ ব্যাংকের কর্মমুকুব কেন করে? গ্রামীণ ব্যাংক থেকে যাদের ঋণ দেওয়া হয়, সেই ক্ষুদ্র ঋণ, তাদের কাছ থেকে তো মোটা অঙ্কের সুদ নেওয়া হয়। গরিব মানুষ ঋণ নিলে সুদ দেবে, আর সেই ব্যাংক ট্যাক্স দেবে না। ওই ট্যাক্সের টাকা তো গরিবের উন্নয়নের কাজে লাগে, দেশের উন্নয়নের কাজে লাগে। তাহলে সে টাকাটা কার পকেটে যাবে? সে টাকাও ইউনূস খাবে, ইউনূসের পকেটে যাবে। তো গ্রামীণ ব্যাংকে 5 বছরের জন্য কর্মমুকুব করেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা, আপনারা জানেন সব ডিজিটাল সিস্টেম, কিন্তু আমরা সামাজিক নিরাপত্তা যাদেরকে এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা আমরা যা দিই, এটা কিন্তু ডিজিটাল পদ্ধতিতে তাদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে চলে যায়, আর যারা বয়োবৃদ্ধ তাদের পোস্ট অফিসে চলে যায়। সেখান থেকে সে 700 কোটি টাকার তহবিল, সেটাও গ্রামীণ কল্যাণ ট্রাস্টের মধ্যে নিয়ে নিয়েছে। আমেরিকায় গ্রামীণ আমেরিকান ব্যাংক, তার বিভিন্ন শাখা, সেখানে নাকি $10 বিলিয়ন তার বিনিয়োগ, আর ফ্রান্সে নাকি $2 বিলিয়ন বিনিয়োগ। অবশ্য ফ্রান্সে তার খুব দামি ফ্ল্যাট আছে, সেখানে যে তিনি থাকেন, এটাও আমি জানি। এবং আমেরিকা, ল্যাটিন আমেরিকা এবং আমেরিকার বিভিন্ন দেশে তো তার প্রচুর অর্থ। তাছাড়া বিভিন্ন দেশে তিনি কি সামাজিক ব্যবসা নামে মেলা টাকা ঢালে। আমার প্রশ্ন, তা সে যা বাংলাদেশে ক্ষমতা এসে বসলো, বাংলাদেশে কোনো দিন সে 1 পয়সা বিনিয়োগ করেছে? এই গ্রামীণ ব্যাংকে সে 1 টাকাও বিনিয়োগ করেছে? করে নাই। কিন্তু বিদেশে আছে, খাবেটা কে? বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে, শোষণ করে, গরিবের রক্ত চুষে খেয়ে যে টাকা বানিয়েছে। আজকে যদি গ্রামীণ ব্যাংকে ট্যাক্স দিতে না হয়, সে যদি নিজে ট্যাক্স না দেয়, অন্যের উপরে সে ট্যাক্স ধার্য করে কেন? কেন করবে? কীভাবে করবে? আর যদি ইউনূস যদি গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মাফ করে, তাহলে যে ক্ষুদ্র ঋণ যারা নিয়েছে, সেই ঋণ গ্রহীতারা, তাদের ঋণ কেন মাফ করবে না? ইউনূস তো গ্রামীণ ব্যাংকের টাকা, তার বাপের কোম্পানি, সেখানে লোন দিয়ে একেবারে লোন শুধু না, সুদ সহ মাফ করে দিল। ইউনূস কি কোনোদিন কোনো গরিবের ঋণ দিয়ে তার ঋণ মাফ করেছে, সুদ মাফ করেছে? তা তো করে নাই। মাত্র 15 বছরের মধ্যে একটা দেশকে বদলে দিয়েছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের বিস্ময়, আজকে সব ধ্বংস করে দিল, সব ধ্বংস করে দিল। আর এখন যুদ্ধাপরাধী, খুনি, তাদের সাথে সখ্যতা, তাদের নিয়ে চলাফেরা। যুদ্ধ অপরাধীরা হয়ে গেছে এখন ক্ষমতাসীন, খুনিরা হয়ে গেছে ক্ষমতাসীন। সমস্ত খুনি, জঙ্গি। আজকে জাপান গেল ইউনূস কোন মুখে? হলি আর্টিজানে, যেখানে জাপানিজ কনসালটেন্ট কয়েকজন জাপানিজকে হত্যা করেছিল, সেই খুনিদেরকে আমি বিচার করেছিলাম, জেলে ছিল। ইউনূস তো তাদের মুক্তি দিয়েছে। জাপান সরকারের কাছে এই কথাটা পৌঁছে দেওয়া উচিত যে এই লোকটা তোমাদের হত্যাকারীকে সমস্ত তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে। আর জেল ভরেছে আওয়ামী লীগের নেতাকর্মী, বয়োবৃদ্ধ সবাইকে। আর কোর্টে নেওয়ার সময় তাদের গায়ে হাত তোলে। অসভ্যতার একটা সীমা থাকে, গুন্ডামি সন্ত্রাসীর একটা সীমা থাকে, এরা সীমা ছাড়িয়ে গেছে। কাজে এখন আমাদের সকল নেতাকর্মী সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং এর প্রতিকার করতে হবে, জনতার পাশে দাঁড়াতে হবে, জনগণের কাছে যেতে হবে। আমরা যে উন্নয়ন করেছি জনগণের জন্য, আমরা তাদের জীবনে শান্তি দিয়েছিলাম, নিরাপত্তা দিয়েছি, কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, আর্থিক সচ্ছলতা দিয়েছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, যোগাযোগ ব্যবস্থা উন্নতি করেছি, তাদের অর্থ উপার্জনের সক্ষমতা বাড়িয়েছি। সেই কথাগুলি জনগণকে মনে করিয়ে দিয়ে আজকে যে দুর্বৃত্তপরায়ণতা, আজকে যে ঘরে ঘরে ডাকাতি, চুরি, মানুষের নিরাপত্তা নাই, আজকে মানুষের কর্মসংস্থান ব্যবস্থা নাই, শিশু নারী প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, কেউ কোনো নিউজ দিতে পারবে না। যেখানে যুদ্ধাপরাধীদের আমরা বিচার করেছি, সেই আইসিটিতে আমাদের বিরুদ্ধে মামলা করে, এটা সম্পূর্ণ বেআইনি কাজ করে যাচ্ছে।
চিফ প্রসিকিউটর সে তো ডিফেন্সে ছিল, সেখানে চিফ প্রসিকিউটর হয় কীভাবে? মামলার রায় যেন আগে থেকে দিয়ে দিয়েছে। কাজে এদেরকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের মানুষকে জঙ্গিমুক্ত করতে হবে, সন্ত্রাসমুক্ত করতে হবে, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা দিতে হবে। কাজে যার যা কিছু আছে তাই নিয়ে আপনারা এদের মোকাবেলা করবেন, এটাই আমার আহ্বান। আমি বারবারই এই একই কথা বলে যাচ্ছি যে এদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা যা করণীয় আপনাদের করতে হবে। সেনাবাহিনীকে যে বারবার চ্যালেঞ্জের মধ্যে ফেলা হচ্ছে, অনেকে অভিযোগ করছেন যেভাবে করে আমরা কালকে সার্জিস আলমকে দেখলাম একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে রীতিমতো ধমকাধমকি করছেন। অনেকে বলছেন সেনাবাহিনী আসলে আনসার বাহিনীতে পরিণত হয়েছে কিনা, এই প্রশ্ন অনেকে তুলছেন। আবার অনেকে তাদের মতলব নিয়ে প্রশ্ন তুলছে, মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা, অনেক রকম প্রশ্ন। কিন্তু আমরা গত কদিন ধরেই দেখছি যে যেটি ওই যে মিয়ানমার রাখাইন আর্মিকে যে করিডোর দেওয়ার কথা, সেই করিডোর শব্দের পরিবর্তে এখন বলা হচ্ছে যে আর্মি মিলিটারি অপারেশন জোন, এই শব্দটি ব্যবহার। মাঝখানে আমরা শুনেছিলাম করিডোর নয়, এটি চ্যানেল। এখন শুধু চ্যানেল নয়, এটি মিলিটারি অপারেশন জোন। হ্যাঁ, আসলে যাহাই 52 তাহাই 53 একটা ইয়ে আছে না, মানে তারা করিডোর বিষয়টি যে নামেই ডাকুক না কেন, ওখান থেকে একটা মানে এখন কি তারা, আমি বলবো, এসিড টেস্ট করে দেখছে যে কোন নাম বললে মানুষের কাছে আর সন্দেহ তৈরি হবে না। ব্যাপারটা কি এরকম একটা খেলার দিকে যাচ্ছে কিনা? প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।